কি হয়ে গেল ব্যাপারটা? গোল মতন জিনিসগুলো কি? মানুষ আকাশে ভাসে কি করে? ওরা কোথা থেকে এলো, কোথায় চলে গেল? ওদের মধ্যে একজন আবার জলে ডুবে গেল কেন? সব ব্যাপারটাই কি স্বপ্ন? সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প নীল রঙের মানুষ। মুখ্য ভূমিকায় অনিন্দ সেনগুপ্ত, অন্বেষ দে। সাউন্ড ডিজাইন সত্যজিৎ সেন। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেনমেন্ট। পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। সৃজনশীল পরিচালক কৌশিক পাল। খুব ভোর, ভালো করে আলো ফোটেনি তখনও। একটু একটু অন্ধকার আর একটু একটু আলো মিশে একটা শরবতের মতন রং তৈরি হয়েছে। শুধু আকাশের পূর্ব দিকে সামান্য লালচে একটা রং লেগেছে। একটু পরেই সূর্য উঠবে। রণজয় বিশ্বাস সেই সময় নদীর ঘাটে গিয়েছিল। রণজয় প্রত্যেক দিনই খুব ভোরে ঘুম থেকে ওঠে, তারপর একা একা নদীতে চলে আসে। তার বাড়ি থেকে নদী প্রায় 2 মাইল দূর। রণজয়ের খুব মাছ ধরার শখ। সে সারাদিন তো মাছ ধরেই, এমনকি রাত্রির বেলাও নদীতে একটা ছিপ ফেলে রেখে আসে। ভোরবেলা এক একদিন গিয়ে দেখতে পায় তার বঁড়শিতে একটা মস্ত বড় মাছ ধরা পড়ে আছে। সেদিন রণজয় নদীর দিকে এগোচ্ছে, এমন সময় আকাশে ফট করে একটা শব্দ হলো। শব্দটা খুব জোরে নয়, অনেকটা হাউই বাজি ফাটা শব্দের মতো। রণজয় উপরের দিকে তাকিয়ে দেখল, তার ঠিক মাথার উপরে আকাশে অনেক উঁচুতে কি যেন একটা জিনিস ফেটে গিয়ে খুব আলো আর আগুন বেরোচ্ছে। সে মনে মনে ভাবল, অত উঁচুতে তো কোনো বাজি উঠতে পারে না। তাছাড়া এখন তো কোনো পুজো টুজোও নেই। কে আর এখন গ্রামের আকাশে বাজি ফাটাবে? এরোপ্লেনে আগুন লাগলো আবার। রণজয় জানে অনেক সময় আকাশে এরোপ্লেনে আগুন ধরে যায়, তারপর সব শুদ্ধ ভেঙে পড়ে। প্রায়ই খবরের কাগজে এরকম খবর থাকে। সেই রকমই একটা কিছু হলো কিনা ভাবতে ভাবতে রণজয় আকাশের দিকে তাকিয়ে রইল। যদিও খুব উঁচুতে, তবু সেই জিনিসটা তার ঠিক এরোপ্লেন মনে হলো না। একটা বিরাট গোল জিনিস, ফটফট করে শব্দ হচ্ছে, আর সেটার এক একটা টুকরো ভেঙে ভেঙে ছিটকে যাচ্ছে। আরে বাস! যদি হঠাৎ একটা টুকরো মাথায় এসে পড়ে, সেই ভয়ে রণজয় দৌড়ে গিয়ে একটা তেঁতুল গাছের নিচে দাঁড়ালো। তবু সে ওপরের দিকে না তাকিয়ে পারল না। এরপর সে আরেকটা আরো আশ্চর্য জিনিস দেখল। সেই গোল জিনিসটা যখন একেবারে টুকরো টুকরো হয়ে গেল, তখন দেখা গেল সেটা থেকে বেরিয়ে কয়েকজন মানুষ হাওয়ায় ভাসছে। এত দূর থেকে তাদের খুব ছোট ছোট দেখালেও এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওগুলো পাখি নয়। সেই আকাশযানের জ্বলন্ত টুকরোগুলো ছিটকে কোনটা কোথায় চলে যাচ্ছে তার ঠিক নেই। শুধু একটা টুকরো কামানের গোলার মতন জ্বলতে জ্বলতে এসে পড়ল নদীতে। অনেকখানি জল ছিটকে উঠল, আর জায়গাটা এমন ধোঁয়ায় ভর্তি হয়ে গেল যে 2-1 মিনিটের জন্য রণজয় চোখে কিছুই দেখতে পেল না। তারপর একটু পরিষ্কার হতেই দেখল যে নদীর মাঝখানে এক জায়গায় জলে খুব ভুরভুরি কাটছে, আর একটা লোক যেন ডুবে যাচ্ছে সেখানে। লোকটার আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা হাত বেরিয়ে আছে জলের বাইরে। সেই হাতে কি যেন একটা গোল মতন জিনিস ধরা। আগুনে পুড়ে যাওয়ার জন্যই বোধহয় লোকটার হাতের রং মিশমিশে কালো। রণজয় খুব ভালো সাঁতার জানে। একজন লোক ডুবে যাচ্ছে দেখে সে আর স্থির থাকতে পারল না। আরে আরে একটু ভেসে থাকার চেষ্টা করুন, আমি আসছি। আরে একটু ভেসে থাকার চেষ্টা করুন। বলতে বলতে নদীর ধারে দৌড়ে গিয়ে জলে ঝাঁপিয়ে পড়ল।
কিন্তু রণজয় উদ্ধার করতে পারল না লোকটাকে। সাঁতরে নদীর মাঝখানে যাবার আগেই লোকটা ডুবে গেল। নদীটা খুব বড় নয়, কিন্তু জোয়ারের সময় খুব জল থাকে। কাল রাত্রেই জোয়ার এসেছে। রণজয় ডুবে ডুবে অনেক খুঁজল, কিন্তু লোকটার কোনো চিহ্ন পাওয়া গেল না। এটা এটা কি অদ্ভুত ব্যাপার। রণজয় দেখল সেখানে সাদা রঙের একটা বল ভাসছে। সেই বলটাই লোকটার হাতে ধরা ছিল। লোকটা ডুবে গেলেও বলটা ডুবেনি। রণজয় সেটা ধরে ফেলল। বলটা খুব বড় নয়, অনেকটা ক্রিকেট বলের মতন। চকচকে কোনো ধাতু দিয়ে তৈরি, ভেতরটা ফাঁপা। জিনিসটা খুব সুন্দর। তাই রণজয় সেটা নিয়ে আবার ফিরে আসতে লাগলো নদীর তীরের দিকে। একটা লোক তার চোখের সামনে ডুবে গেল, এজন্য তার মন খারাপ লাগছে। পুলিশকে বোধহয় খবর দেওয়া উচিত। বড় বড় জাল ফেলে যদি দেহটা পাওয়া যায়। রণজয় আবার আকাশের দিকে তাকালো। সেই কয়েকজন এখনো সেখানে, মানে ওই ওপরে ওড়াউড়ি করছে। মোট 5 জন। পিঠে প্যারাশুট বাঁধা নেই, অথচ লোকগুলো আকাশে পাখির মতন ভাসছে কি করে? এই ভেবে রণজয় আশ্চর্য হচ্ছিল। এমন সময় বহু দূর থেকে আরেকটা গোল মতন জিনিস বিদ্যুৎ বেগে সেখানে উড়ে এলো। তার একটা দরজা খুলে যেতেই সেই 5 জন লোক ঢুকে গেল তার মধ্যে। সেটা আবার মিলিয়ে গেল মহাশূন্যে। রণজয় খানিকক্ষণ হতভম্ব হয়ে ভিজে গায়ে বসে রইল নদীর ঘাটে। কি হয়ে গেল ব্যাপারটা? গোল মতন জিনিসগুলো কি? মানুষ আকাশে ভাসে কি করে? ওরা কোথা থেকে এলো? কোথায় চলে গেল? ওদের মধ্যে একজন আবার জলে ডুবে গেল কেন? সব ব্যাপারটাই কি স্বপ্ন? কিন্তু স্বপ্ন হতে পারে না। রণজয়ের হাতেই তো রয়েছে সেই বলটা। এরকম বল সে আগে কখনো দেখেনি। জিনিসটা লোহার নয়, অ্যালুমিনিয়ামেরও নয়। জিনিসটা এমনই চকচকে যে সেটার দিকে তাকালে চোখ ঝলসে যেতে চায়। এরকম জিনিসের বল রণজয় কখনো দেখেনি। জিনিসটা যে খুব দামি সেটা বুঝতে পেরে রণজয় ঠিক করল বলটার কথা এখন সে আর কারুকে বলবে না। আমার ছিপ? রণজয়ের মনে পড়ল তার ছিপটার কথা। সেটা ধরে একটু টান দিতেই বোঝা গেল মাছ আটকেছে। তবে বেশি বড় মাছ নয়, ছিপটা বেশ হালকাই লাগছে। সে এক টান দিতেই মাছটা এসে পাড়ের উপরে পড়ল। এবার রণজয়ের আরো অবাক হওয়ার পালা। একটা বিরাট বড় কাতলা মাছ, অন্তত 4 কেজি হবেই। এত বড় মাছ, অথচ এত হালকা লাগলো কি করে? ভাগ্যিস সুতো ছিঁড়ে যায়নি। রণজয় 2 হাত দিয়ে মাছটা তুলে ধরল, তবুও হালকা লাগছে। এত বড় মাছ এত হালকা হয়? যাই হোক, বলটাকে প্যান্টের পকেটে লুকিয়ে রেখে রণজয় মাছটা নিয়ে বাড়ি ফিরল। রণজয়ের বাবা একজন চাষি। রণজয় কিছুটা লেখাপড়া শিখলেও সে কোনো চাকরির চেষ্টা না করে বাবার চাষবাসের কাজেই সাহায্য করে। তাছাড়া সে গ্রামের ফুটবল টিমের ফুটবল খেলে। সামনের বছর তার বিয়ে হওয়ার কথা। রণজয়দের বাড়িটা মাটির তৈরি হলেও দোতলা। একে বলে মাটি কোঠা। বেশ পরিষ্কার, ঝকঝকে, তকতকে। বাড়ির সদর দরজা দিয়ে ঢোকার সময় সে মাথায় একটা ধাক্কা খেল। রণজয় বেশ লম্বা হলেও নিজের বাড়ির দরজায় কোনোদিনও আগে ধাক্কা খায়নি। মাছটা উঠানে ফেলে সে চেঁচিয়ে বলল, মা, দেখো আজ কত বড় একটা মাছ পেয়েছি। বাবা, এত বড় মাছ! এত বড় মাছ তো অনেকদিন দেখিনি রে। তা 4-5 সের হবে বল? মনে হয় না হবে। যা, কি যে বলিস! শোন, তোর কাকার বাড়িতে খানিকটা পাঠিয়ে দেবো, বুঝলি?
আর তোর মেসোমশার বাড়িতেও একটুখানি দিয়ে আসিস, কেমন? ওই এত জনের হবে না গো, এত বড় দেখতে হলে কি হবে, মাছটা কিন্তু হালকা, দেখো। দেখি দেখি। উফ, কি বলছিস রে, এটা হালকা? হালকা কোথায় রে, এ তো খুব ভারী। রণজয়ের মা কথা বলতে বলতেই মাছটা তোলার চেষ্টা করেও পারলেন না। রণজয় অবলীলাক্রমে এক হাতে মাছটা ধরে উঁচু করে বলল, এই যে এ দেখো, দেখো কিরম হালকা। মা অবাক হয়ে রণজয়ের দিকে তাকিয়ে রইলেন। তিনি মাছটা দেখছেন না, রণজয়ের মুখখানা দেখছেন। তারপর বললেন, হ্যাঁ রে, তোকে একটু অন্যরকম দেখাচ্ছে। একটু বেশি লম্বা দেখাচ্ছে কেন রে তোকে? আমি কি এক সকালের মধ্যেই লম্বা হয়ে গেলাম নাকি, কি বলছো? কি জানি বাবু, কিরকম যেন লাগছে তোকে। ও তো পড়ে টড়ে গিয়েছিলি নাকি? না তো, কেন? কপালটা এরকম নীল রং হয়ে গেল কি করে? সে তো একটু আগে ওই ঢোকার সময় দরজায় ধাক্কা খেলাম। কপালে ধাক্কা লেগেছে নাকি? কপালে কেন খাবো, মাথার মাঝখানে। তাহলে? কি তাহলে? তার জন্য কপালে নীল রং হবে কি করে? আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তা যা না, আয়নায় গিয়ে দেখ। মায়ের কথা বিশ্বাস হলো না রণজয়ের। সে কপালে হাত দিল, না, কপালে কোনো ব্যথা ট্যাথা তো নেই। রণজয় উঠে গেল দোতলার ঘরে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখল, সত্যি তার কপালে একটা হালকা নীল রঙের ছাপ পড়েছে। শুধু কপালে নয়, তার মুখে আর গলাতেও যেন হালকা নীল রঙের ভাব। এমনি দেখলে চট করে বোঝা যাবে না, কিন্তু রণজয় আয়নার কাছে মুখ এনে স্পষ্ট দেখতে পাচ্ছে। আর মায়েরা তো ছেলেদের শরীরের যে কোনো বদল দেখলেই বুঝতে পারেন। রণজয় হাত দিয়ে ঘষল কপালটা, তার হাতে কোনো রং লাগলো না। তাহলে তার কপালটা নীল হয়ে গেল কি করে? আরেকটা ব্যাপারেও রণজয় খুব অবাক হয়ে গেল। দেয়ালে ঝোলানো আয়নাটার সামনে দাঁড়ালেই সে তার মুখ দেখতে পায় সব সময়, কিন্তু এখন এভাবে ঝুঁকে নিচু হয়ে মুখ দেখতে হচ্ছে কেন? আয়নাটা তো ঠিক জায়গাতেই আছে। তাহলে কি সত্যি হঠাৎ খানিকটা লম্বা হয়ে গেলাম নাকি? মা কি তাহলে ঠিকই বলল? এ আবার কি অদ্ভুত ব্যাপার। রণজয় পকেট থেকে সেই বলটা বার করল। বলটাকে দেখলেই মনে হয় খুব দামি। জিনিসটা এত চকচকে যেন মনে হয় ওটার গা থেকে আলো ঠিকরে পড়ছে। তাছাড়া মনে হচ্ছে যেন ওটার মধ্যে কিছু একটা শব্দ হচ্ছে। ভালো করে শোনার জন্য রণজয় বলটা কানের কাছে নিয়ে এলো। ঘড়ির মতন ঝিকঝিক শব্দ হচ্ছে ঠিকই, তবে খুব আস্তে। মন দিয়ে শব্দটা শুনতে শুনতে ভাবল, তাহলে এটা বল নয়, কিছু একটা যন্ত্র। মনে হতেই সেটা হাতে নিয়ে রণজয় ধপ করে খাটের উপর বসে পড়ে চিন্তা করতে লাগলো। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? আকাশ থেকে একটা লোক এই যন্ত্রটা হাতে নিয়ে খসে পড়ল নদীতে। বাকি লোকগুলো হাওয়ায় উঠছিল, তারপর একটা গোল জিনিস এসে নিয়ে গেল তাদের। কিন্তু এসব কিছুর মানে কি? সেদিন বিকেলের মধ্যেই রণজয় প্রায় 7 ইঞ্চি বেশি লম্বা হয়ে গেল, আর তার মুখের রং হয়ে গেল রীতিমতো নীল। তার বুক হাত পায়েও নীল নীল ছোপ। তার বাড়ির সবাই এই ব্যাপার দেখে খুব ভয় পেয়ে গেছে। নিশ্চয়ই কোনো কঠিন অসুখ হয়েছে রণজয়ের, যদিও অসুখের অন্য কোনো চিহ্নই নেই। তার গায়ে জোরও হঠাৎ করে বেড়ে গেছে অসম্ভব। সে একটা লোহার সিন্দুকও এক হাতে তুলতে পারে। সকালবেলায় অত বড় মাছটা ওই জন্যই তার কাছে অত হালকা লেগেছিল। নীল রঙের মুখ নিয়ে লজ্জায় সেদিন রণজয় আর বাড়ি থেকে বেরোলো না। শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবতে লাগলো। আমি কি স্বপ্ন দেখছি, না সত্যি এসব কিছু হয়েছে? কিন্তু বলের মতন এই যন্ত্রটা তো আমার হাতে রয়েছে, এটা তো স্বপ্ন নয়। এই বলটার কথা রণজয় কারুকে বলেনি এখনো। একবার তার মনে হলো এই বলটা নিশ্চয়ই অপয়া।
এটাকে ছুঁড়ে ফেলে দিলে নিশ্চয়ই আবার সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু জিনিসটা এত সুন্দর যে কিছুতেই ফেলতে ইচ্ছে করে না। রাতে খাবার সময় মায়ের সঙ্গে এ বিষয়ে আবারও কথা হলো। কি রে, আরেকটু ভাত দি। বাবা কি বলছে শুনেছিস? কি? কাল সকালে না বাবার সাথে গিয়ে ডাক্তার দেখিয়ে আসিস। না, আমি যাব না। ঠিক আছে, বাবাকে বলছি, বাবা না হয় ডাক্তারকে বাড়িতেই আসতে বলে দেবে। না, বলছি তো। কেন রে? ডাক্তার এলে সবাই জেনে যাবে, আর তখন সবাই এসে ভিড় জমাবে। আমার মুখের এই নীল রং দেখতে সবাই আসবে, আর তারপর বাইরে গিয়ে হাসাহাসি করবে। এই জন্য তুই ডাক্তার দেখাবি না? দেখাবো, আমি পরে কলকাতায় গিয়ে বড় ডাক্তার দেখাবো। বুঝলাম। তাড়াতাড়ি খেয়ে নিয়ে রণজয় সেদিন নিজের ঘরে আলো নিভিয়ে শুয়ে রইল। যতবার সে আয়নায় মুখ দেখেছে ততবার মনে হয়েছে তার মুখখানা বেশি রকম নীল হয়ে যাচ্ছে। তবে লম্বায় সে আর বাড়েনি, সেই 7 ইঞ্চিতেই থেমে আছে। বলটাকে সে রেখেছে তার টেবিলের ড্রয়ারে। রাত্রির বেলা চারিদিক নিস্তব্ধ হয়ে যাওয়ার পর রণজয় খাটে শুয়েও শুনতে পাচ্ছে সেটার ছিকছিক শব্দ। শব্দটা যেন বেড়ে যাচ্ছে মনে হয়। রণজয় আরেকবার উঠে ড্রয়ার খুলে বলটাকে দেখল। এবার আবার একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। বলটা আপনি আপনি ঘুরছে, আর সেটা থেকে ঝলকে ঝলকে আলো বেরোচ্ছে, ঠিক যেন কিসের সিগন্যাল দিচ্ছে। সেটাতে হাত দিতে রণজয়ের ভয় ভয় করতে লাগলো। এটা কোনো সাংঘাতিক যন্ত্র নয় তো? কিংবা বোমা টোমা যদি হয়? আজকাল তো মানুষ কত রকম যন্ত্র বানাচ্ছে। আমেরিকান আর রাশিয়ানরা মহাশূন্যে কত রকম পরীক্ষা যে চালাচ্ছে তার ঠিক নেই। সেই রকমই একটা কোনো রকেট ভেঙে পড়েনি তো? কিন্তু এই যন্ত্রটা হাতে নিয়ে যে লোকটা জলে ডুবে যাচ্ছিল সে সাহেব তো নয়, তার গায়ের রং তো কালো ছিল। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ রণজয়ের খেয়াল হলো বোধহয় লোকটা কালো ছিল না, ওর গায়ের রং ছিল নীল। ভোরবেলার পাতলা আলোয় রণজয় ঠিক দেখতে পায়নি। অজানা ভয় শিউরে উঠল রণজয়। আলো জেলে আবার মুখটা দেখল। সে এখন পুরোপুরি নীল রঙের মানুষ হয়ে গেছে। হঠাৎ রাগের চোটে রণজয় বলটা নিয়ে এক আছাড় মারল মেঝেতে, কিন্তু সেটা ভাঙল না, একটু তুবড়েও গেল না। সবচেয়ে আশ্চর্যের কথা, সেটা মাটিতে লাগলেও শব্দ হলো না একটুও। রণজয় আরো কয়েকবার বলটা নিয়ে ড্রপ খাওয়ালো, না, এটাতে শব্দ হয় না। এটা সত্যি একটা অদ্ভুত জিনিস। রণজয় ঠিক করলো এই যন্ত্রটা নিয়ে কোনো বৈজ্ঞানিককে দেখাতে হবে। তাদের গ্রামেরই একটি ছেলের নাম অভিজিৎ কর। সে বিজ্ঞানে খুব ভালো ছাত্র, এখন পশু বিজ্ঞান মন্দিরে গবেষণা করে। রণজয় কালই তার কাছে সব কথা খুলে বলবে। কি মনে হলো, রণজয় ঘর থেকে বেরিয়ে পড়ল বলটা হাতে নিয়ে। নেমে এলো নিচে। মাঝরাত, সবাই এখন ঘুমোচ্ছে। উঠোনে একটা শাবল পড়েছিল, সেটা তুলে নিয়ে চলে এলো বাড়ির বাইরে। খানিকটা দূর গিয়ে একটা তাল গাছের নিচে মাটি খুঁড়তে লাগলো সে। বেশ বড় একটা গর্ত খোঁড়ার পর বলটাকে তার মধ্যে রেখে মাটি চাপা দিল আবার। গর্তটাকে ভালো করে বুঝিয়ে নিশ্চিন্ত হলো রণজয়। মাটিতে কান ঠেকিয়ে সে দেখতে চাইল শব্দটা আর শোনা যায় কিনা। না, আর কোনো শব্দ নেই। রণজয় উঠে দাঁড়িয়ে গায়ের ধুলোটুলো ঝেড়ে বাড়ি ফেরার জন্য যেই পা বাড়িয়েছে অমনি কে কে
রণজয় বেশ সাহসী ছেলে, ভূতের ভয় সে পায় না, কিন্তু অন্ধকারের মধ্যে তার দুটো হাত যখন কেউ চেপে ধরল, তখন ভয়ে তার মুখ দিয়ে আহ! কে কে শব্দ বেরিয়ে এলো। দুপাশে তাকিয়ে সে প্রথমে কাউকে দেখতে পেল না, তারপর দেখল 2-3 লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের গায়ের রং কুচকুচে কালো কিংবা নীল। তাদের একজন সরু পেন্সিলের মতন একটা টর্চ জ্বালালো। তারপর মাটি খুঁড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সে বার করে ফেললো সেই বলটা থেকে তখনও সেই রকম আলোর সিগন্যাল বেরোচ্ছে। আর 2জন লোক রণজয়কে এমন চেপে ধরে আছে যেন সে একটা চোর। কিন্তু রণজয় তো কিছু চুরি করেনি। একবার তার ইচ্ছে হলো চেঁচিয়ে গ্রামের লোকদের ডাকে। তারপর ভাবলো দেখাই যাক না কি হয়। লোকগুলো তার হাত ধরে হাঁটিয়ে নিয়ে চলল। রণজয় বুঝতে পারল ওরা যাচ্ছে নদীর দিকে। নদীর পাশে ফাঁকা মাঠে একটা বিরাট গোল জিনিস রয়েছে। আগের দিন আকাশে রণজয় এইরকমই একটা গোল জিনিস দেখেছিল। সেই জিনিসটার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরেকজন বেশ লম্বা মতন নীল রঙের মানুষ। তারও হাতে একটা পেন্সিলের মতন আলো। রণজয়ের আর কোনো সন্দেহ রইল না যে এরা এ পৃথিবীর মানুষ নয়। যে 3জন লোক রণজয়কে ধরে এনেছিল তারা লম্বা লোকটিকে কিচিরমিচির ভাষায় কি যেন বলল। লম্বা লোকটি বেশ খুশি হয়েছে মনে হলো। সে রণজয়ের দিকে ফিরে তার চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল। লোকটা কোনো কথা উচ্চারণ করল না, কিন্তু রণজয়ের মনে হচ্ছে লোকটা ঠিক কথা বলছে তার সঙ্গে। অর্থাৎ লোকটা মনে মনে কথা বলছে। রণজয় ঠিক বুঝতে পারছে। হে পৃথিবীর মানুষ, নমস্কার। আপনি যে আমাদের যন্ত্রটা সাবধানে রেখেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ। রণজয় অবাক হয়ে তাকিয়ে রইল লোকটির দিকে। লোকটি আবার মনে মনে বলল, হে পৃথিবীর মানুষ, আপনার কোনো ভয় নেই। আপনি আমাদের সঙ্গে চলুন। আপনারা কে? আমরা অনেক দূর থেকে এসেছি, আপনাদের চন্দ্র সূর্য থেকেও অনেক দূরে, 7 নম্বর গ্রহ বলয় থেকে। লোকটি তারপর সেই গোল জিনিসটার একটা দরজা খুলে বলল, আসুন, আপনাকে যেতে হবে আমাদের সঙ্গে। কেন? আমি আপনাদের সঙ্গে কেন যাব? আপনাদের জিনিস তো ফেরত পেয়ে গেছেন। আপনি আর এখানে থেকে কি করবেন? আপনি তো আর পৃথিবীর মানুষ নেই। আপনি তো এখন আমাদেরই একজন হয়ে গেছেন। তার মানে আপনি রাগ করছেন কেন? আপনি নিজের চেহারা দেখেছেন? আপনার চেহারা বদলে গেছে। আপনি আমাদের যন্ত্রটা ছুঁয়েছিলেন, সেটা থেকে অতি নীল রশ্মি আপনার গায়ে লেগেছে। আপনাকে দেখলে পৃথিবীর মানুষ এখন ভয় পাবে। আপনাকে আর এখানে কেউ আপন করে নেবে না। আপনি চলুন আমাদের সঙ্গে। না, আমি যাব না। আমার বাবা মাকে কিছু না বলে আমি চলে যাব আপনাদের সঙ্গে? তা হয় নাকি? বাবা মা কি? বাবা মা কাকে বলে? বাবা মা কাদের বলে আপনি জানেন না? আপনি কিরকম মানুষ? আমি তো মানুষ নই। আমাদের ওখানে বাবা মা বলে কিছু নেই। রণজয়ের পাশের একজন লোক এই সময় তাকে ঠেলে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। রণজয় এক ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ধাক্কা দিয়ে লোকটাকে মাটিতে ফেলে দিয়ে বলল, খবরদার, আমার কাছে গায়ের জোর দেখাতে আসবেন না। মাটিতে পড়ে যাওয়া লোকটা কোমর থেকে একটা পিস্তলের মতন অস্ত্র টেনে বার করলো। লম্বা লোকটা তাড়াতাড়ি এগিয়ে এসে হাত তুলে নিষেধ করলো তাকে।
রণজয়ের চোখে চোখ রেখে বলল, আমাদের সঙ্গে জোর করে লাভ নেই। এই দেখুন। লোকটা তার হাতের পেন্সিলের মতন আলোটা একটা তেঁতুল গাছের দিকে ফিরিয়ে একটা বোতাম টিপল। সেটা থেকে এক ঝলক আগুন বেরিয়ে চোখের নিমেষে পুড়িয়ে দিল অত বড় গাছটা। অর্থাৎ ওই রকম ভাবে ওরা রণজয়কেও পুড়িয়ে ফেলতে পারে। আপনাকে আমরা মারতে চাই না। আমাদের একজন এই পৃথিবীর জলে ডুবে মারা গেছে, তাই এখান থেকে আমরা একজনকে নিয়ে যাব। তাতে দোষের তো কিছু নেই। আপনি আপত্তি করছেন কেন? আপনাকে আমরা যত্ন করেই রাখবো। আমি যাব না, আমি কিছুতেই যাব না। এখানকার লোকেরা বাবা মা কাকে বলে তাই জানে না, সেরকম অদ্ভুত বিচ্ছিরি জায়গায় আমি কিছুতেই যাব না। ঠিক আছে, আপনার জন্য আমরা না হয় বাবা মা তৈরি করে দেবো, এমন কিছু শব্দ নয়। বাবা মা আবার তৈরি করা যায় নাকি? কি বুদ্ধি আপনার! এবার দুজন লোক একসঙ্গে চেপে ধরল রণজয়কে। রণজয় একটা ঘুষি মারল একজনের মুখে। সে ছিটকে যেতেই সে অন্যজনের পেটে ঢু মারল মাথা দিয়ে। এখন যেন তার গায়ে অসুরের মতন শক্তি। কিন্তু যতই জোর থাক, চারজন একসঙ্গে আক্রমণ করায় সে আর পারল না, পড়ে গেল মাটিতে। একজন তার বুকে চেপে বসে নাকের উপর ঘুষি মারতেই সবকিছু অন্ধকার হয়ে গেল তার চোখে। রণজয় কয়েক মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিল। আবার চোখ মেলে দেখল লোকগুলো তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে সেই গোল জিনিসটার দিকে। তারপর ধরাধরি করে তাকে ভেতরে ঢুকিয়ে দিল। রণজয়ের আর নিস্তার নেই। এই পৃথিবীকে সে আর দেখতে পাবে না। তাকে চলে যেতে হবে কোন অচেনা অদ্ভুত জায়গায়। লম্বা লোকটি তখন ভেতর থেকে দরজা বন্ধ করতে যাচ্ছে। রণজয় শেষ শক্তিতে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। লম্বা লোকটিকে এক ধাক্কা দিয়ে সে লাফিয়ে পড়লো মাটিতে। লম্বা লোকটিও নিচে পড়ে গেছে, কিন্তু সে উঠবার আগেই রণজয় দৌড়তে শুরু করলো নদীর দিকে। হঠাৎ তার মনে পড়েছে নদীতে ঝাঁপিয়ে পড়লে সে একমাত্র বেঁচে যেতে পারে। জলের মধ্যে এদের আগুন অস্ত্র কোনো কাজে লাগবে না। তাছাড়া এরা বোধহয় সাঁতার জানে না। এদের একজন জলে ডুবে মরেছে। লম্বা লোকটি রণজয়কে প্রায় ধরে ফেলেছিল, তার আগে সে ঝাঁপিয়ে পড়ল জলে। সে এত ভালো সাঁতার জানে যে এরা জলে নামলেও তাকে ধরতে পারবে না। রণজয় এক ডুব দিয়ে চলে গেল জলের গভীরে। অনেকখানি দূরে গিয়ে সে যখন দম নেবার জন্য আবার মাথা তুলল, দেখতে পেল যে লম্বা লোকটির পাশে অন্য লোকগুলো এসে দাঁড়িয়েছে, কিন্তু তারা জলে নামেনি। ওরা বিজ্ঞানে এত বেশি উন্নতি করেছে বটে, তবু জলকে ভয় পায়। হয়তো ওদের গ্রহে এরকম নদী নেই। লোকগুলো কিছুক্ষণ সেখানে অপেক্ষা করে তারপর আবার ফিরে গেল গোল জিনিসটার দিকে। একটু বাদেই সেটা উঠতে উঠতে চলে এলো নদীর ওপরে, রণজয়ের ঠিক মাথার কাছে। রণজয় আবার ডুব দিল। শোঁ শোঁ করে ডুব সাঁতার কেটে এগিয়ে যেতে লাগলো স্রোতের সঙ্গে। আবার মাথা তুলতেই গোল জিনিসটা তেড়ে এলো তার দিকে। সেটা থেকে একটা দড়ির ফাঁস ঝুলছে, যেন মাছের মতন রণজয়কে গেঁথে জল থেকে তুলে নেবে। বুক ভর্তি নিঃশ্বাস নিয়ে রণজয় ডুবে গেল অনেক নিচে। বহুক্ষণ পর্যন্ত চলল এইরকম। রণজয় হাঁপিয়ে গেছে, দম ফুরিয়ে যাচ্ছে, তবু সে হার মানবে না। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে এই লড়াই শেষ হলো। গোল জিনিসটা আর অপেক্ষা করল না।
সোজা উঠে গেল ওপরের দিকে। কি অসম্ভব তীব্র গতি! প্রায় চোখের নিমেষে মিলিয়ে গেল মহাশূন্যে। আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর নিশ্চিন্ত হয়ে রণজয় আস্তে আস্তে চলে এলো তীরের দিকে। ওপরে উঠে সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। এত ক্লান্ত যে ধপ করে মাটিতে পড়ে গিয়ে চিত হয়ে শুয়ে রইল। আকাশ এখন পরিষ্কার, অল্প অল্প আলো ফুটছে, তারারা সব বিদায় নিচ্ছে। ভোরের আকাশ কি সুন্দর দেখায়, অথচ ওই আকাশে কত রকম রহস্য আছে কে জানে। ওই আকাশে বেড়াতে যেতে কার না ইচ্ছা হয়, কিন্তু ওই লোকগুলো তাকে নিয়ে যেতে চেয়েছিল এমন একটা জায়গায় যেখানে নদী নেই, যেখানকার লোক মা বাবা কাকে বলে জানে না। সেখানকার চেয়ে এই পৃথিবী অনেক ভালো। তারপর রণজয় তাকালো নিজের হাত পায়ের দিকে। তার সারা শরীর এখন নীল। সে এখন আর মানুষের মতো নয়। তার ভীষণ কান্না পেয়ে গেল। সঙ্গে সঙ্গে মনের মধ্যে এক ঝাঁক প্রশ্ন ভিড় করে এলো। আমাকে কি কেউ আর আপন করে নেবে না? হয়তো ছেলেরা আমাকে দেখে ঢিল ছুড়বে, বাচ্চারা দেখে হয়তো ভয় পাবে। না, আর যে যাই ভাবুক, মা বাবাও কি আর আমাকে দূরে সরিয়ে রাখবে? না, তা হতেই পারে না। আমি কি তাহলে নীল রঙের মানুষ হয়ে গেলাম? সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প নীল রঙের মানুষ। নীল মানুষকে নিয়ে লেখক বেশ কয়েকটি কিশোর গল্প লিখেছিলেন। গ্রামের ছেলে রণজয় এলিয়েনদের সংস্পর্শে আসে, তারপর তার জীবন সম্পূর্ণ বদলে যায়। শুরু হয় নানা রকম অ্যাডভেঞ্চার। আপনি শুনলেন আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত নীল মানুষ বইটির প্রথম গল্প নীল রঙের মানুষ। ভাবনা ও পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীত সত্যজিৎ সেন। গল্প পাঠে অনিন্দ্য সেনগুপ্ত। অভিনয় রণজয় অন্বেষ দে, মা দেবশ্রী মুখার্জি, নীল মানুষ অর্ঘ্য বসু, নাট্যরূপ শাওলি মজুমদার, মিক্সিং মাস্টারিং সব্যসাচী মুখার্জি, রেকর্ডিং মহুল স্টুডিও, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট, সৃজনশীল পরিচালক কৌশিক পাল।